আমি বললাম, শ্বশুর মশাই, আমি আপনার ছেলের বউ। আপনি আমার সাথে এমনটি করতে পারেন না। আমার শ্বশুর মশাই তখন রেগে গিয়ে আমাকে বলল, বৌমা চুপ থাকো তুমি। 3 বছর হয়েছে তোমার বিয়ে হয়েছে, এখনো তোমার কোনো সন্তান সন্ততি হয় না। আসলে আমার ছেলেটা একটা অপদার্থ, সে কিছুই করতে পারে না। এই বলে শ্বশুর মশাই রেগে মেগে আমার সাথে খুব বাজে আচরণ করা শুরু করল। আর বলতে লাগল, বৌমা, আজকে আমি তোমাকে এমন কিছু করব যাতে তুমি 2 মাসের ভিতরে মা হতে পারো। তারপরে শ্বশুর মশাই আমাকে কি যেন একটি শুকালো জিনিসটি শোকার পর থেকে আমি আর কিছুই বলতে পারি না। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন যা দেখতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। পুরো গল্পটি শোনার অনুরোধ রইল। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার একটি ছোট্ট অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি রাইসাতুল জান্নাত রানী। আমার ডাক নাম রানী। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রামের নিম্নবিত্ত পরিবারের একটি মেয়ে আমি। বর্তমানে আমার বয়স 25। আমার যখন বয়স 16, তখন একটা মধ্যবর্তী পরিবারে আমার বিয়ে হয়। আমার স্বামীর সংসারে আমাকে সহ মাত্র 3 জন সদস্য। আমি, আমার স্বামী রাফি এবং আমার শ্বশুর মশাই। আমরা বাস করতাম কুড়িগ্রামে। আমার স্বামী ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করত। আর এদিকে আমার শাশুড়ি মারা গেছে গত 3 বছর হয়েছে। কিন্তু আমার শাশুড়ি মারা যাওয়ার পর আমার শ্বশুর আর কোনো বিয়ে শাদী করে নাই। যদিও তাকে দেখে এখনো হাট্টা কাট্টা যুবকের মতো মনে হয়। আমার শ্বশুর বাড়িতে থাকত, আর আমার স্বামী চাকরির সুবাদে ঢাকায় থাকত। আমার স্বামী মূলত আমাকে বিয়ে করেছে এই জন্যই, কারণ আমার শ্বশুর বাড়িতে একা একা থাকত। খাবার দাবারের সমস্যা হতো। আমার শ্বশুরের দেখাশোনার জন্যই মূলত আমার স্বামী আমাকে বিয়ে করেছে। আমার স্বামী বিয়ের 1 সপ্তাহ পরে ঢাকায় চলে যায় চাকরির স্থলে। বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর। আমার স্বামী ঢাকা যাওয়ার পর থেকেই আমার শ্বশুর মশাই আমার প্রতি যেন কেমন করে তাকিয়ে থাকে। আর তাতে আমি কিছু মনে করতাম না, কারণ আমি ভাবতাম শ্বশুর মানেই তো আমার বাবা। সে তো আমার বাবা তুল্য। বিয়ের 1 মাস পর আমার স্বামী ঢাকা থেকে বাড়িতে আসলো। আমার স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসলো ঢাকা থেকে। আমার স্বামীর এসব কিছু দেখে আমার সত্যি খুব আনন্দ হয়েছিল। সেদিন রাতে আমার স্বামীর সাথে অনেক মজা হয়েছিল। আমার স্বামী আমাকে অনেক মজা দিয়েছিল। আমার স্বামী দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম ছিল। আমার স্বামীর উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি ছিল। অনেক শক্তিশালী ছিল। সুদর্শন পুরুষ ছিল। এভাবেই চলতে লাগলো আমাদের দিন। চাকরির সুবাদে আমার স্বামী ঢাকায় থাকত। 1 মাস পর পর বাড়িতে আসত। এসে আমাকে মজা দিয়ে আবার চলে যেতাম। এভাবে চলতে চলতে প্রায় আমার বিয়ের 3 বছর হয়ে গেল। আমাদের দিন খুব ভালোই চলছিল। কিন্তু বিয়ের 3 বছর হওয়ার পরেও আমাদের কোনো সন্তান সন্ততি হচ্ছিল না। আর আমরা কোনো ব্যবস্থা নিচ্ছিলাম না। এমতাবস্থায় আমি এবং আমার স্বামী খুব টেনশনে পড়ে গেলাম। আর এদিকে আমার শ্বশুর মশাই আমাকে বিরক্ত হয়ে বলত, বৌমা, তোমার বিয়ের 3 বছর হয়ে গেছে, এখনো আমি কোনো নাতি নাতনির মুখ দেখতে পারি নাই। আমি কি আমার নাতি নাতনিকে দেখে যেতে পারব? এমন কথা বলার সময় আমার শ্বশুর মশাই আমার দিকে কেমনভাবে তাকিয়ে থাকত। এই তাকিয়ে থাকার মধ্যে আমার শ্বশুর মশাইয়ের চোখের মধ্যে আমি ভিন্ন কিছুর গন্ধ পাচ্ছিলাম। তারপরেও আমি তেমন কিছু মনে করতাম না, কারণ আমার শ্বশুরমশাই শুধু আমার দিকে এভাবে তাকিয়ে থাকত। কিন্তু আমার সাথে বিয়ের 3 বছর হওয়ার পরেও কোনো খারাপ আচরণ করার চেষ্টাই কর না। বিয়ের 3 বছর পর এভাবেই কেটেছিল আমার দিন। খুব ভালোই ছিল, সুন্দরভাবে কাটছিল। কিন্তু আমার স্বামী একদিন ঢাকা থেকে বাড়িতে আসলো। ঢাকা থেকে বাড়িতে আসার পর রাত যখন 12টা বাজল, তখন আমার স্বামীর মোবাইলের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে আসলো। মেসেজটি দেখে আমার সারা গা কাঁপতে শুরু করল। আমার কলিজা কাঁপতে শুরু করল। মেসেজটিতে লেখা রয়েছে, প্রিয় জান,
কেমন আছো? তুমি কখন গেছো বাসায়? গতকালকে তুমি আমাকে যা দিয়েছ, তাতে আমি অনেক সুখ পেয়েছি। অনেক মজা পেয়েছি। প্রিয় রাফি, কবে তুমি আসবে দেশ থেকে? তোমাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। কবে আমি তোমার সন্তানের মা হব? আর আমাকে ছাড়া তুমি একা একা থাকবেই বা কি করে? তোমার কি কষ্ট হবে না? মেসেজটি পড়ে আমার কাছে মনে হলো যেন আমার মাথার উপরে আসমান ভেঙে পড়ে গিয়েছে। পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে। সমস্ত শরীর একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। আটকে দিয়েছে জীবনের ধারা। থমকে গিয়েছে জীবন। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছিল। ঠিক এই মুহূর্তে কি ভাবব বুঝতে পারি নাই। একটু খেয়াল করে মেসেজের উপরের অংশে গেলাম। উপরের অংশে যাওয়ার পর যা দেখতে পেলাম, তাতে আমার আরও আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। উপরের অংশে লেখা ছিল, প্রিয় স্বপ্না, আমি বিয়ে করেছি, প্রায় ৩ বছর হয়েছে। আমার কোনো সন্তান হয় না। আমার একটি সন্তানের খুবই প্রয়োজন। আমি বাবা ডাক শোনার জন্য পাগল হয়ে আছি। ইতিমধ্যে আমার বউকে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি নিজেও ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার মশাই বলেছে আমার কোনো সমস্যা নাই। যত সমস্যা আমার বউয়ের। স্বপ্না, আমি একটা বিয়ে করেছি, তা জানার পরেও তুমি কি আমাকে বিয়ে করবে? আমাকে কি তুমি একটা সন্তান উপহার দিতে পারবে? স্বপ্না বলেছিল, তুমি বিয়ে করেছ তাতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে বিয়ে করতে রাজি। আমি তোমাকে তোমার এবং আমার ওরসের মাধ্যমে আশা করি একটি সুসন্তান দিতে সক্ষম হব। স্বামীর মোবাইলের হোয়াটসঅ্যাপে এরকম চ্যাট দেখে আমার রীতিমতো মাথা ঘুরে গেল। কি করব? আমি কিছু বুঝে পাচ্ছিলাম না। ভেবে কিছু পাচ্ছিলাম না। কি করা যায় এমন অবস্থায়? আমার তো সন্তান হয় না। সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায় হয়। আল্লাহ পাক চাইলে সন্তান দিতেও পারে, আবার চাইলে নাও দিতে পারে। কিন্তু এই জন্য তো আমার সংসার ভেঙে যাচ্ছে। আমার স্বামী আমার উপরে সতীন এনে বসাচ্ছি। আরেকটি বিয়ে করে আমার স্বামীর মধ্যে একটি ভাগ তৈরি করছে। এটা পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে না, বিশেষ করে বাঙালি মেয়ে। আমার স্বামীর মোবাইলে এরকম চ্যাট দেখে আমি মোবাইলটা আস্তে আস্তে রেখে তারপর কাঁদতে কাঁদতে দু চোখ ভিজিয়ে ফেললাম। আর এদিকে আমার স্বামী খুব আরাম করে ঘুমাচ্ছিল। আর ইদানিং লক্ষ্য করলাম, আমার স্বামী আমার প্রতি খুব একটা বেশি টানও নেই। ইয়ার টান থাকবে বা কি করে? কারণ সে তো অন্য জায়গা থেকে যা কিছু পাওয়ার সবই পাচ্ছে। সারারাত ঘুম নেই। দু চোখের পাতা এক করতে পারলাম না। সকালে উঠে ফজরের নামাজ পড়লাম। আর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম যে, হে আল্লাহ, আমার স্বামীকে তুমি সঠিক পথে ফিরিয়ে আনো। তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে যাও, কিন্তু আমার স্বামীর ভাগটা কেড়ে নিয়ে না। আমি আমার স্বামীর ভাগটা কাউকে দিতে পারবো না। এভাবে আমার স্বামী ঢাকা থেকে এসে 2 দিন থাকার পর আবার ঢাকায় চলে গেল। মনের দুঃখে তাকে কিছু বলতে পারি নাই। আমার স্বামী চলে যাওয়ার পর আমি নীরবে একা একা শুধু কাঁদি। চোখের জল পড়ে। একদিন শ্বশুর মশাই আমাকে এসে ক্রন্দনরত অবস্থায় দেখে ফেলে। তারপর শ্বশুর মশাই আমাকে বলল, বৌমা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছ কেন? আমি বললাম, বাবা, কিচ্ছু না। তারপরেও আমার শ্বশুর মশাই আমাকে বলল, বৌমা, তুমি আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু লুকাচ্ছ। আমি বললাম, না বাবা, আমি এমনিই কাঁদছি। হঠাৎ করে আমার বাবা মায়ের কথা মনে পড়েছে, তো তাই কাঁদছি। তারপর আমার শ্বশুর আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার শ্বশুর মশাই যখন আমাকে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, তখন বিভিন্নভাবে আমার প্রতি বাজে ইঙ্গিত করছে, যা আমার কাছে খুব খারাপ লাগছে। কিন্তু তারপরেও সে তো আমাকে এই মুহূর্তে সান্ত্বনা দিচ্ছে, যে কারণে শত বাজে ইঙ্গিত পাওয়ার পরেও আমার কাছে খুব ভালোই লাগছিল। এভাবে আমার শ্বশুর মশাই আমাকে অনেকক্ষণ ধরে রাখল আর মাথায় বুলিয়ে দিতে লাগল। তখন আমি কিছুটা দুর্বল হয়ে গেলাম। দুর্বল হয়ে তার ছেলের সমস্ত বিষয় শ্বশুর মশাইকে খুলে বললাম। শ্বশুর মশাই এইসব কথা শুনে আমাকে বলল, বলো কি বৌমা, তুমি এইসব বিষয় আমাকে আগে বলবা না? আমি বললাম, বাবা, আমি তো আপনার ছেলেকে কখনো অবিশ্বাস করতাম না। আপনার ছেলেকে প্রচুর বিশ্বাস করতাম।
কিন্তু আপনার ছেলে যে এরকম একটা কাজ করবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার শ্বশুরমশাই ছেলের এরকম কাণ্ডর কথা শুনে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। কিন্তু এই সান্ত্বনা দেওয়ার ফাঁকে ফাঁকে আমার শ্বশুর মশাই আমার সাথে ভিন্ন রকম আচরণ করার চেষ্টা করল। আর বল, বৌমা, তুমি শান্ত হও। আজকে তোমার সন্তান হয় না বিদায়, সে একটি সন্তানের আশায় এই রকম ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তুমি একটু ধৈর্য ধরো। তোমাকে আমি আগামীকালকে একটি কবিরাজের কাছে নিয়ে যাব। অনেক নামকরা কবিরাজ, তার চিকিৎসায় নাকি অনেকেই মা হতে পেরেছে। আমি বললাম, বাবা, যা করার এখন আপনি করবেন, কারণ আপনার ছেলেকে তো আমার ফেরানোর ক্ষমতা নাই। পরের দিন শ্বশুর মশাই আমাকে নিয়ে একটি কবিরাজের কাছে গেলেন। কবিরাজ আমাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, তুমি মা হতে পারবা যদি তুমি একটা কাজ করো। অবশ্যই কাজটি করা আমাদের সমাজের আইনের বিধানে নেই। আমি বললাম, কবিরাজ মশাই, কি কাজ একটু ক্লিয়ার করে বলুন। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, তোমাকে তোমার স্বামী ছাড়া অন্য যে কোনো একজন পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দেখতে হবে। তাহলেই আমরা নিশ্চিত হয়ে যাব যে তোমার সমস্যা না তোমার স্বামীর সমস্যা। আমি কবিরাজ মশাইকে বললাম, কবিরাজ মশাই, আমি তো পরীক্ষা করিয়েছি, ডাক্তার তো বলেছে আমার সমস্যা। কবিরাজ মশাই আমাকে বলল, মারে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুতরাং তোমাকে একটু ভিন্ন কিছু করে দেখতে হবে। একটু ভিন্ন কিছু করে দেখো। অন্য একজন পার্সন যদি তোমার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার পর তুমি সন্তানের মা হতে পারো, তাহলে কি তুমি এটা চাও না? কবিরাজ মশাই এরকম ধরনের কথা শুনে আমার প্রথমত খুব খারাপ লেগেছিল। তারপর দ্বিতীয়ত চিন্তা করলাম, আমার তো একটি সন্তান দরকার। একটি সন্তানের কারণে আমার সংসার ভেঙে যাচ্ছে। আমার সংসারে সতীন আসতেছে। কিছুক্ষণের জন্য একবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলাম। তারপর কবিরাজ মশাইকে বললাম, কবিরাজ মশাই, আমার তো সেই রকম কেউ নেই যে আমার সাথে স্বামীর মতো ঘনিষ্ঠ হতে পারবে। তারপর কবিরাজ মশাই বলল, তাহলে আমি যদি তোমাকে এরকম ধরনের একজন লোক বের করে দেই, তাহলে কি তুমি তার সাথে ঘনিষ্ঠ হবে? আমি বললাম, জি কবিরাজ মশাই, আমি ঘনিষ্ঠ হব। তারপর কবিরাজ মশাই আমাকে এমন একজন লোককে দেখিয়ে দিল, যা দেখে সত্যিকার অর্থে আমার মাথা ঘুরে গেল। অর্থাৎ কবিরাজ মশাই আমার শ্বশুর মশাই এর দিকে ইশারা করে বলতেছে, শোনো রানী, এই যে তোমার পাশে বসা তোমার শ্বশুর মশাই তোমাকে সন্তান দেওয়ার জন্য সেই যথেষ্ট। তুমি হয়তো তোমার শ্বশুর মশাইকে খুব ভালো করে চেনো না। তোমার শ্বশুর মশাই আমার ভালো একজন বন্ধু। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, আচ্ছা রানী, আমার একটা প্রশ্নের জবাব দাও তো। আমি বললাম, কি কবিরাজ মশাই? কবিরাজ মশাই আমাকে বলল, তোমার শাশুড়ি মারা গেছে কতদিন হয়েছে? আমি বললাম, 3 বছরের অধিক। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, একটা পুরুষ মানুষ তো 50 বছরে বুড়ো হয়ে যায়নি। একটা 50 বছরের ঊর্ধ্বে লোক 3 বছর হয়েছে তার স্ত্রী মারা গেছে, সে কিভাবে একা একা থাকে? আমাকে প্রশ্নের জবাবটা দিতে পারবে? আমি বললাম, না কবিরাজ মশাই। তাহলে শোনো রানী, তোমাকে আজকে একটা গোপন কথা বলি। তোমার শ্বশুর মশাই আমার বন্ধু মানুষ, তাই আমার এখানে নিয়মিত আসা যাওয়া করত। এবং যদি কোনো মহিলার সন্তান না হতো, তাহলে সে ক্ষেত্রে আমি তোমার শ্বশুর মশাইকে কাজে লাগাতাম। তুমি আরেকটি বিষয় জানলে অবাক হবে যে এ পর্যন্ত 25টি মহিলাকে তোমার শ্বশুর দ্বারা সুফল পেয়েছে। তুমি তো তার ছেলের বউ, তোমাকে তো আর তোমার শ্বশুরমশাই সবকিছু বলতে পারে না। এখন তুমি যদি রাজি থাকো, তাহলে তোমার সাথে তোমার শ্বশুর মশাই ঘনিষ্ঠ হবে, আর এতে আশা করা যায় তুমি সুফল পাবে। কবিরাজ মশাইয়ের কাছ থেকে এরকম ধরনের কথা শুনে প্রথমত আমি কিছুটা অবাক হয়ে যাই, তারপর অবশেষে রাজি হয়ে যায়। তারপর কবিরাজ মশাই আমাকে বলল, ঠিক আছে, তাহলে এবার তুমি বাড়ি চলে যাও, গিয়ে তোমার শ্বশুর মশাইকে খুশি করো, তাহলে দেখবে তোমার কাজ হয়ে যাবে, আর তোমার শ্বশুরমশাই একাজে পরীক্ষিত। তারপর কবিরাজ মশাইয়ের কাছ থেকে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমার শ্বশুর মশাই আমার দিকে তাকিয়ে
আমাকে ইঙ্গিত দিল, যেন আজকে আমি প্রস্তুত থাকি। অবশেষে নিরুপায় হয়ে একটি সন্তানের আশায় আমি সেই কাজটি করেছিলাম। আমার শ্বশুর মশাই এর সাথে যে কাজটি সাধারণত স্বামী স্ত্রী করে থাকে। আর এদিকে আমার শ্বশুর আমাকে পেয়ে খুব খুশি। আর তার ছেলেকে এমনভাবে টাইট দিয়েছিল যাতে তার ছেলে দ্বিতীয়বার কোনো মেয়ের সাথে কথা বলার সাহস না পায়। আর যদি কথা বলে তাহলে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে। সবকিছু আমার শ্বশুর আমাকে লিখে দিয়ে দিবে। এইসব কিছুর ভয়ে অবশেষে আমার স্বামী ওই মেয়ের সাথে সম্পর্ক বাদ দিয়ে দেয়। আমার শ্বশুরের সাথে এসব কিছু করার পর 3 মাস পরেই আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভাবনা। মনটা আমার আনন্দে নেচে উঠল। সন্তানের মা হওয়ার আনন্দে। সন্তানের মা হওয়া যে কত আনন্দ তা তোমরা যারা সন্তান হয়েছে মা হয়েছে তারাই বুঝবে। অবশেষে 10 মাস পর আমার কোল জুড়ে একটি পুত্র সন্তান এসেছে। সারা বাড়ি আলোকিত করে ফেলেছে। আমার পুত্র সন্তানের খবর পেয়ে আমার আত্মীয় স্বজন, স্বামী এবং শ্বশুর সহ সবাই খুশি। বন্ধুরা, এইভাবে আমি একটি দুটি নয় 5টি সন্তানের মা হয়েছিলাম। এখন আমি আমার স্বামী, সন্তান এবং শ্বশুরকে নিয়ে খুব ভালোই আছি, সুখে আছি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, সন্তান দেয়ার মালিক কেবলমাত্র আল্লাহ পাকের। কিন্তু এই সন্তানের জন্য যখন কোনো স্বামী স্ত্রীর প্রতি অন্যায় অবিচার করে তখন স্ত্রীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। বাধ্যতামূলক হয়ে সে ভিন্ন কিছু খোঁজার চেষ্টা করে সংসার টিকানোর জন্য। সে তখন বেপরোয়া হয়ে পড়ে। তখন সে ইজ্জত সম্মানের ভয় করে না। তার মনের ভিতরে একটাই ভাবনা থাকে, যে করেই হোক আমার সংসার টিকাতে হবে, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত একটা বিষয় ভাবা, যদি আমাদের সন্তান না হয় তাহলে আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। আর এই জন্য পরকীয়ার মতো অন্যায় অবিচার করা মোটেও উচিত নয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি শুনে অনেক মজা পাবেন। শেষ পর্যন্ত শুনুন কে একটি সন্ধ্যা। 2 ভিন্ন ঘরের মানুষ, আর এক অদ্ভুত অনুভব। কখনো কখনো একলা মনে যে স্পর্শ পড়ে তা অনেক গভীর হয়ে যায়। আমি আজ এসেছি আমার বান্ধবী নেহার বাড়িতে ছুটির কিছুদিন কাটাতে। ঘরটা বড় ছিমছাম, কিন্তু আজ নেহা নেই বাড়িতে। হঠাৎ তার কলেজ থেকে জরুরি একটি ট্রিপ পড়ে গেছে। আমাকে রেখে সে চলে গেছে 2 দিনের জন্য। শুধু আমি আর ওর বাবা দিবাকর আঙ্কেল। সন্ধ্যাবেলা হঠাৎ লোডশেডিং হলো। ঘরে অন্ধকার। আমি ভুল করে হেঁটে গিয়ে দিবাকর আঙ্কেলের ঘরের সামনে দাঁড়িয়ে পড়লাম। ভেবেছিলাম ওটাই নেহার রুম। দরজা একটু খোলা ছিল। আমি ভেতরে উকি দিলাম। আঙ্কেল আমার দিকে তাকিয়ে একরকম বিস্মিত হয়ে বললেন, তুমি এই ঘরে? আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আসলে আমার মেকআপ বক্স খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম যদি নেহা নিয়ে গিয়ে থাকে। আমি জানতাম না এটা আপনার ঘর। ও, আঙ্কেল হালকা হেসে বললেন, চিন্তা করো না, এসো বসো, একটু আলো আসতেও দেরি হবে বুঝি। কি আমার ভিতর এক অদ্ভুত অনুভব হচ্ছিল। এই মানুষটা আমার বান্ধবীর বাবা, তবুও তার আচরণ, চোখের চাহনি, আমার প্রতি যত্ন সবকিছু একরকম অদ্ভুত টান তৈরি করছিল। শুধু তাই নয়, আমার মনের গহীনে যেন একটা চেনা আবেগ কাজ করছিল, যেটা আমি ঠিক চিনে উঠতে পারছিলাম না। হয়তো এটা ভালো লাগা নয়, হয়তো এটা একরকম প্রশ্রয় খোঁজা, একটা নিরাপদ অনুভূতি, যা বাবার মতোই নির্ভরযোগ্য। কিন্তু তার চোখে 1 সেকেন্ডের জন্য যেভাবে আমি নিজেকে দেখলাম তা কোনো প্রীতিশূল দৃষ্টির মতো মনে হচ্ছিল। হলো না। এদিকে কয়েকদিন আগেও আমি ছিলাম।
আমার খালার বাড়ি, সেখানে আমার খালাতো ভাই রাফি, আমার ছেলেবেলার সঙ্গী, তাকে নিয়েও আমার মনের কোণে যেন কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ওর সাথে কাটানো মুহূর্তগুলো আজকাল অন্যরকম মনে হয়। এক ঘরে বসে থাকা বিদ্যুৎহীন সন্ধ্যাগুলো, দুই শরীরের কাছাকাছি আসা নিঃশ্বাস, সবকিছু যেন আগের মতো আর সরল নয়। একটা সন্ধ্যা, দুই ঘরের মানুষ, দুই পুরুষ, যারা একে অন্যের থেকে ভিন্ন, কিন্তু একজন মেয়ের মনে একই সঙ্গে দুটো আবেগের জন্ম দিতে পারে। এটা কি ভালোবাসা, নাকি এটা শুধুই একাকিত্বের ভুল বোঝাবুঝি? কোনটা সত্যি, ভালোবাসা নাকি এক ধরনের নির্ভরতা? ভালো লাগা কাকে বলে, যে হাত ধরে টেনে রাখে, না যে চোখে চোখ রেখে বলে তুই চাইলে আমি রয়ে যাই? সেই সন্ধ্যার পর থেকে আমি একটু গুম হয়ে গিয়েছিলাম। দীপাকর আঙ্কেলের সেই কোমল অথচ চোখে লেগে থাকা চাহানি ভেতরে একটা কম্পন তুলেছিল। নেহা এখনও ফেরেনি। আমি ভদ্রভাবে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু আঙ্কেল জেন আমাকে ঘিরেই থাকতেন। তার আচরণ কোনো ভুল ছিল না, তবে মনের গভীরে কোথাও যেন একটা অনুচ্চারিত টান জমে উঠছিল। এদিকে হঠাৎই রাফির ফোন। তুই ঠিক আছিস তো? কেমন লাগছে নেহার বাড়ি? ওর কণ্ঠে যত্ন মাখা উদ্বেগ। আমি বললাম, ভালো আছি, কিন্তু খুব একা একা লাগছে। খিওর একটু চুপ, তারপর বলল, তুই চাইলে আমি আসতে পারি গো। ওর এই কথাটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল। রাফি আমার খালাতো ভাই, যার সাথে আমার ছেলেবেলার কথা আজকাল অন্য অর্থ নিয়ে ধরা দেয়। ওর চোখে এখনও আমি স্পষ্ট করে কিছু দেখি না, কিন্তু ওর কণ্ঠে যে দাগ কেটে যায় তা অস্বীকার করাও কঠিন। পরদিন সকালে দিবাকর আঙ্কেল একটা চা নিয়ে এলেন আমার ঘরে। আমি একটু অবাক হয়ে গেলাম। তুমি খুব একা হয়ে যাচ্ছ। আমারও বেশ একা লাগে এই বাড়িতে। তোমার মতো একটা প্রাণবন্ত মেয়ে এলে ঘরটা একটু বাঁচে। বলতে বলতেই উনি এক গাল হেসে বললেন। আমার মুখ লাল হয়ে উঠল, কিন্তু আমি কিছু বললাম না। কেন জানি না, আমার চোখে তখন রাফির মুখ আর মাথায় দিবাকর আঙ্কেলের কণ্ঠ, দুটো অনুভব, একটা পরিচিত আর একটা নিষিদ্ধ। কিন্তু অদ্ভুত রকম টানার রাফি আঙ্কেল একজন আমার শৈশবের গল্পে জড়িয়ে থাকা মানুষ, আর একজন বর্তমানের নিঃশব্দ সন্ধ্যার সঙ্গী। আমি কি সত্যিই কারো প্রতি ভালোবাসা অনুভব করছি, নাকি শুধু একাকিত্বের মধ্যে নির্ভরতা খুঁজে নিচ্ছি? সন্ধ্যার আলোতে সে দাঁড়িয়েছিল, ঠিক যেমন আমি চেয়েছিলাম, কিন্তু ভয় পেয়েছিলাম। কুসন্ধ্যা তখন প্রায়। ঘরের জানালার পর্দা হালকা নড়ছিল বাতাসে। আমি তখনও ভাবনায় আঙ্কেলের কথাগুলো কি সত্যি শুধু সৌজন্য ছিল, নাকি কিছু অনুভব জমে উঠছিল আমাদের মাঝখানে। তখনই দরজার ঘণ্টা বাজল। আমি একটু অবাক হয়ে দরজা খুলতেই চমকে উঠলাম। রাফি, হাতে ব্যাগ, মুখে ক্লান্তি, আর চোখে চোখে ছিল এক অদ্ভুত প্রশ্ন, তুই ঠিক আছিস তো? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ। তুই এত হঠাৎ, তুই ফোনে খুব চুপ হয়ে গেছিস, ভালো লাগছিল না তাই চলে এলাম। রাফির কণ্ঠে যত ছিল অভিমান ছিল, আর ছিল এমন এক টান যা আমি এতদিন বুঝেও বুঝিনি। আমরা দুজনে ছাদে উঠে গেলাম। নেহা তখনও ফেরেনি। রাফি ছাদে বসে বলল, তুই খুব বদলে গেছিস আমার তুই, আগের মতো লাগিস না। এই বদল কি কোনো নতুন মানুষের জন্য? আমি চমকে উঠলাম, চুপ করে থাকলাম। রাফি হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরল। তুই জানিস, ছোটবেলা থেকে আমি তোকে কিভাবে দেখতাম? একটা ঝগড়াটে মেয়ে, যে একদিন আমার জীবন একেবারে পাল্টে দেবে। গি আমি বললাম, আর এখন ওর কণ্ঠ গা হয়ে উঠল। এখন তুই ভয় পাইয়ে দিস, কারণ তুই কারোর সঙ্গে এত চুপচাপ কথা বলিস, যেটা আমার সঙ্গে কোনো দিন করিসনি। গিয়ে আমার চোখ জ্বলে উঠেছিল। ভালোবাসা কি এটাই? যে ছেলেটা নিজের শহর ছেড়ে শুধুই আমার চিন্তায় হুট করে চলে আসে, সেই কি সত্যি আমার সব? রাফি পাশে বসেছিল, কিন্তু আমার বুকের ভেতরটা কেঁপে উঠছিল। ভালোবাসা এতটা সহজ হলে আমি এখন এত দ্বিধায় থাকতাম না। রাত প্রায় ৮টা, ঘরের আলো নরম, বাতাসে এক ধরনের নিস্তব্ধতা। রাফি এখনও ছাদে, আমার পাশে বসে। ৩ বছর পর ওকে এত কাছে পেয়ে মনে হল জীবনের সবচেয়ে চেনা মানুষটাকেও নতুনভাবে চিনতে হয় সময়ের পরে। রাফি ধীরে ধীরে বলল, তুই জানিস, আমি তোকে সবসময় একটু বেশিই ভালোবাসতাম। তুই হয়তো বুঝিসনি, আমি বলতেও পারিনি গিয়ে। আমি এক মুহূর্ত চুপ করে থাকলাম। রাফি, এটা তুই আজ বলছিস, হঠাৎ কেন?
রাফি একটু হেসে বলল, হঠাৎ না, অনেক দিন ধরে জমানো, শুধু আজ সাহস করে ফেললাম গো। আমি আবার চুপ, হাতে ধরা গ্লাসটা রেখে দিলাম টেবিলে। রাফি আবার বলে উঠল, তুই বদলে যাচ্ছিস কিন্তু। আমি চাই আমার সেই পাগলাটে ছোট্ট বান্ধবীটা যেন হারিয়ে না যায়। ওর গলার কণ্ঠ এতটাই কোমল ছিল যেন শব্দগুলো আমার হৃদয়ে সরাসরি এসে লাগল। আমি মাথা নিচু করে বললাম, আমিও ভাবছিলাম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তুই যেন আবার সব সহজ করে দিলি। কি রাফি? হঠাৎ আমার হাতটা ধরল, একদম আলতো করে, কোনো চাপে নয়, কোনো দাবি ছাড়া। সেই স্পর্শে ছিল একটা পুরনো বিশ্বাস, একটা চিরপরিচিত নির্ভরতা। আমার চোখ ছলছল করে উঠল। রাফি শান্ত স্বরে বলল, তুই চাইলে আমি থাকব সবসময়, ঠিক আগের মতো। তুই শুধু বল আমি তোর পাশে আছি কিনা। আমি তাকিয়ে রইলাম ওর দিকে। ভালোবাসা কি আসলে এতটাই শান্ত, যেখানে শুধু পাশে থাকার অঙ্গীকারই সবচেয়ে বড় উপহার? তাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু আমি জানি কিছু ভালোবাসা শুধু চোখেই বলা যায়, বাক্য দিয়ে নয়। কি রাত! গভীর হয়ে এসেছে। আমি আর রাফি তখনও ছাদে বসে, চারিদিকে নিস্তব্ধতা। আমাদের মাঝখানে শুধুই একটা কাপ গরম কফি। রাফি হঠাৎ বলে উঠল, তুই কি কখনো বুঝেছিস আমাদের মাঝখানে এমন কিছু ছিল যা কাউকে বোঝানো যায় না? আমি একটু হেসে বললাম, না, কখনো বুঝিনি, অথবা হয়তো বুঝলেও ভয় পেতাম হারিয়ে ফেলতোকে। রাফির মুখটা কিছুটা গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে বল, আমি তোকে হারাতে চাই না, তুই চাইলে আমি আবার সব নতুন করে শুরু করতে রাজি। কি এই কথা শুনে আমার গলা শুকিয়ে গেল। আমি তাকিয়ে রইলাম রাফির চোখে। সেখানে ছিল না কোনো জেদ, ছিল শুধুই এক গাদা ভালোবাসা আর অপেক্ষা। রাফির হাতে হাত রাখলাম, একটু সময় নিয়েই বললাম, তুই আমার জীবনে একমাত্র মানুষ যে আমাকে না বুঝেও কখনো বিচার করিসনি। তুই পাশে ছিলি সব সময়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। রাফি চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তাকিয়ে থাকা সেই অনুভবটা একটা শব্দহীন কবিতা। তারপর এক মুহূর্ত রাফি আমার কপালে একটা নরম স্পর্শ দিল। একটা চুমু নয়, বরং বিশ্বাসে মোড়ানো স্পর্শ, যা বলে দিল, আমি আছি এবং থাক সব সময়। সেই দিনটার কথা এখনও মনে পড়ে, যেদিন আমি ভুল করে আঙ্কেলের ঘরে ঢুকে ছিলাম। সেই ভুলই যেন ধীরে ধীরে একটা অদ্ভুত টান তৈরি করেছিল আমাদের মাঝে। প্রথমে ছিল শুধু চাহনি, তারপর কিছু স্পর্শ, তারপর কিছু নির্বাক মুহূর্ত, যেখানে আমি বুঝতে শুরু করলাম এই মানুষটা আমায় বুঝতে পারেন। নেহার বাবা হওয়া সত্ত্বেও উনি কখনো আমাকে ছোট করে দেখেননি। আমার চোখের গভীরতা, আমার না বলা কথাগুলো সবকিছু বুঝে ফেলেছিলেন। একদিন আমি ওনাকে সরাসরি বলেই ফেলি, আঙ্কেল, আপনি কেন আমার প্রতি এতটা গুরুত্ব দেন? আমি তো শুধু আপনার মেয়ের এক বন্ধু। কুনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কারোর বয়স বড় হলেই কি তার ভালোবাসার অধিকার চলে যায়? তুই আমাকে ভালোবাসিস কিনা জানি না, কিন্তু আমি তোর ভেতরের মানুষটাকে ভালোবেসে ফেলেছি। একজন নারীকে কেবল নেহার বান্ধবী হিসেবে আমার মুখে কোনো উত্তর ছিল না, কিন্তু আমার চোখেই হয়তো অনেক কিছু বলে দিচ্ছিল। 3 দিন পর আমি নিজের বাড়ি ফিরে যাই, কিন্তু যাবার সময় উনি আমাকে একটা উপহার দেন। এই চাবিটা আমার হৃদয়ের দরজা খোলে। যদি কখনো মনে হয় সেখানে ফিরে আসতে চাস, আমি থাকব ঠিক তোর অপেক্ষায়। ভালোবাসা বয়স দেখে হয় না, ভালোবাসা হয় হৃদয় দিয়ে। সমাজ অনেক প্রশ্ন করে, কিন্তু যারা সত্যিকারের অনুভব করে তাদের কাছে সব প্রশ্নের উত্তর একটা, ভালোবাসা তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন। আমি জানি আমাদের সম্পর্কের সীমা আছে, কিন্তু আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমার সমস্ত ইচ্ছে, সমস্ত ভরসা, সবকিছু শুধু আপনাকে নিয়েই। কি তার কথায় বুকের ভেতর কেমন হাহাকার জেগে উঠল। আমি ধীরে বললাম, সাইন, কিছু ভালোবাসা নিয়তি লিখে দেয় না, কিন্তু মনের ভেতরে তা চিরকাল বেঁচে থাকে। কুশায়েন আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল না কোনো অস্থিরতা, ছিল শুধু নিখাদ ভালোবাসা। খুব আলতো করে সে আমার হাত দুটো নিজের হাতে তুলে নিল। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া। এই গল্পটা আমার জীবনের একটা
অধ্যায়, যা হয়তো তোমাদের কারো কারো সাথেও মিলে যাবে। বিয়ের পর নতুন সংসারে এসে সবকিছুই আমার কাছে ছিল নতুন। শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো, কিন্তু নতুন পরিবেশে মানিয়ে নেওয়া সহজ ছিল না। আমার স্বামী অমিত কাজের কারণে প্রায়শই বাইরে থাকে। দিনের বেশিরভাগ সময় আমি একাই কাটাতাম। এমন সময় আমার সবচেয়ে কাছের সঙ্গী হয়ে উঠল অমিতের ছোট ভাই শায়েন। ও তখন বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রাণবন্ত আর খুবই খেয়ালি ছেলে, কিন্তু আমার প্রতি ওর খেয়ালটা সবসময় একটু আলাদা ছিল। প্রথমে ভাবতাম হয়তো ওর স্বাভাবিক ব্যবহারই এমন, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমার কথা ও ভীষণ মনোযোগ দিয়ে শোনে। আমি অসুস্থ হলে বা মন খারাপ থাকলে সবার আগে সায়নী বুঝে যায়। একদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। বৃষ্টি পড়ছিল টুপটাপ। সেদিন মনটা খুব ভারী ছিল। হঠাৎ সায়ন এসে বলল, ভাবি, আপনি সবসময় হাসেন, আজ চুপচাপ কেন? আমি একটু হেসে বললাম, তুই না সবসময় খেয়াল করিস আমাকে। সায়ন শান্ত গলায় উত্তর দিল, কারণ আপনি না থাকলে এই ঘরটা একেবারে ফাঁকা লাগে। ভাবিগু ওর চোখের দিকে তাকিয়ে আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। জানি না কেন সেই মুহূর্তে মনে হয়েছিল আমার নিঃসঙ্গ জীবনে এক নতুন ভরসা এসে দাঁড়িয়েছে, কিন্তু তখনও বুঝিনি এই ভরসা একদিন আমার জীবনের সবচেয়ে জটিল গল্প হয়ে উঠবে। সেদিন রাতে ঝড় বৃষ্টি হচ্ছিল। অমিত তখন বাইরে অফিসের কাজে, আমি ঘরে একা বসে বই পড়ছিলাম। হঠাৎ আলো চলে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। হালকা ভয় পাচ্ছিলাম ঠিক তখনই শায়েন টর্চ হাতে এসে বলল, ভাবি, ভয় লাগছে? আমি হেসে উত্তর দিলাম, তুই আছিস তো, ভয় পাপ কেন? শায়েন আমার পাশে বসে পড়ল। টর্চের আলোয় তার মুখটা আলাদা লাগছিল। সে বলল, ভাবি, আমি সবসময় চাই আপনি যেন হাসি খুশি থাকেন। আপনি যদি দুঃখ পান আমারও কেমন যেন লাগে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। বললাম, তুই তো আমার দেবর, আমার ছোট ভাইয়ের মতো, এত খেয়াল রাখিস কেন? শায়েন একটু চুপ করে থেকে আসতে বলল, কারণ আপনার ছাড়া এই ঘরে আমার কারোর সঙ্গে এত খোলামেলা কথা বলতে ভালো লাগে না আঙ্গি। বাইরে তখন ঝড় আরও জোরে হচ্ছিল, জানালার কাঁচ কাঁপছিল, কিন্তু সেই অন্ধকারে ওর কথাগুলো যেন আমার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। আমি চুপচাপ মাথা নিচু করে রইলাম। সেই দিন থেকে আমাদের মধ্যে যেন একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হল। কথায় না হলেও চোখের দৃষ্টি, ছোট ছোট খেয়াল, এসবের ভেপর দিয়ে আমরা একে অপরকে বুঝে নিতে লাগলাম। কিন্তু আমি জানতাম এই বোঝাপড়ারও একটা সীমা আছে। ভাবি দেবরের সম্পর্ক কখনোই তার বাইরে যেতে পারে না। তবুও মনের ভেতরে একটা নীরব আবেগ জমতে লাগল, যেটা আমি কারো কাছে প্রকাশ করতে পারছিলাম না। দিন কেটে যাচ্ছিল। অমিতের অফিসের ব্যস্ততায় আমি প্রায়শই একা থাকতাম। সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যেতাম। তখন শাইনি আমার পাশে দাঁড়াত। এক দুপুরে রান্নাঘরে কাজ করতে গিয়ে হঠাৎ আমার হাত পুড়ে গেল। ব্যথায় আমি চিৎকার করে উঠলাম। মুহূর্তের মধ্যেই শাইন ছুটে এলো। ভাবি, কি হলো? আমি ব্যথায় হাত টেনে নিলাম। বললাম, এ কিছু না, সামান্য পুড়েছে। খুকি কিন্তু শায়েন আমার হাত ধরে ঠান্ডা পানির নিচে রাখল। তার চোখে অস্থিরতা, যেন আমার ব্যথা সেই অনুভব করছে। ধীরে ধীরে বলল, ভাবি, আপনি যদি একটু কষ্ট পান আমার খুব খারাপ লাগে। খুর কথায় আমার বুকটা কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। আমাদের দুজনের মাঝখানে তখন অদ্ভুত নীরবতা নেমে এলো। সেই নীরবতায় কোনো শব্দ ছিল না, কিন্তু তাতে ছিল অজস্র নাবলা অনুভূতি। আমি বুঝতে পারছিলাম শায়েন আমাকে শুধু একজন ভাবি হিসেবে দেখে না, তার চোখে অন্য রকম একটা মমতা, অন্য রকম ভরসা লুকিয়ে আছে। আমি আস্তে করে বললাম, শায়েন, মনে রাখিস আমাদের সম্পর্কটা সব সময় পরিষ্কার আর সীমার মধ্যে থাকবে। তুই আমার কাছে ছোট ভাইয়ের মতোই কি শায়েন? মাথা নিচু করে মৃদুস্বরে উত্তর দিল, হ্যাঁ ভাবি, আমি জানি, তবুও আমার কাছে আপনি খুব বিশেষ। কি তারপর আর কোনো কথা হয়নি, শুধু দুজনেই চুপ করেছিলাম। কিন্তু সেই নীরবতাই যেন অনেক কিছু বলে দিল। সেদিনের পর থেকে শাইন যেন একটু বদলে গেল। আগের মতো আর তেমন হাসি খুশি করে আমার সঙ্গে গল্প করত না। কাজের ফাঁকে যখন আমি ডেকে বলতাম তখনও সে কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যেত।
প্রথমে বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। পরে খেয়াল করলাম ও ইচ্ছে করেই আমার কাছ থেকে দূরে থাকছে। হয়তো আমি যেদিন সীমারেখার কথা বলেছিলাম সেটা ওর মনে গভীরভাবে লেগে গেছে। এক বিকেলে আমি বারান্দায় দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছিলাম। শায়েন নিচে উঠোনে দাঁড়িয়েছিল। হঠাৎ আমাদের চোখে চোখ পড়ল। আমি হেসে তাকালাম, কিন্তু শায়েন দ্রুত চোখ ফিরিয়ে নিল। তার মুখে ছিল অদ্ভুত এক গম্ভীরতা। আমার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। বুঝলাম ও আমাকে এড়িয়ে যেতে চাইছে, কিন্তু তা করতে গিয়ে নিজেকেই কষ্ট দিচ্ছে। সেদিন রাতে খাওয়ার সময় আমি বললাম, সায়েন, তুই কি ইচ্ছে করেই আমার থেকে দূরে থাকছিস? সে কিছুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বলল, ভাবি, কিছু সম্পর্ক থাকে যেগুলো দূরত্বে থাকলেই টিকে যায়, কাছে গেলে ভেঙে যায়। ওর কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। সত্যিই তো, আমাদের এই বোঝাপড়াটা যতই সুন্দর হোক, তাতে সীমারেখা আছে। সেদিন রাতে অনেকক্ষণ ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমি যেন এক অদ্ভুত দ্বন্দ্বে পড়ে গেছি। একদিকে দায়িত্ব, অন্যদিকে এক নিঃশব্দ আবেগ। কিন্তু আমি জানতাম সময় একদিন সব কিছুর উত্তর দেবে। সেদিন ছিল রবিবার। সকাল থেকেই আমার শরীরটা কেমন যেন লাগছিল। হালকা জ্বর, মাথা ভারী, কিছুই করতে ইচ্ছে হচ্ছিল না। আমি রান্নাঘরে ঢুকতেই সায়ন বলল, ভাবি, আজ আপনি কিছুই করবেন না, সব আমি দেখছি। ও, আমি হেসে বললাম, তুই রান্না করতে জানিস নাকি? সে জোর দিয়ে বলল, আজ চেষ্টা করব, আপনি শুধু বসে থাকুন। আমি অবাক হয়ে দেখলাম শায়েন সত্যিই রান্না করছে। যদিও অনেকবার ভুল করছিল, তবুও তার চোখে মুখে ছিল এক অদ্ভুত আনন্দ, যেন আমাকে খুশি করার জন্যই ওই চেষ্টা করছে। দুপুরে গরম ভাত, ডাল, ডিম ভাজা নিয়ে সে আমার সামনে ট্রে রাখল। বলল, ভাবি, হয়তো দারুণ হয়নি, কিন্তু ভালোবাসা দিয়ে করেছি। ক্রেতার কথায় আমার গলা আটকে এলো। আমি চুপ করে খেতে লাগলাম। খাবারের স্বাদ যতটা না ভালো ছিল, তার চেয়ে অনেক বেশি ভালো লাগছিল ওর আন্তরিকতা। খাওয়া শেষে আমি ধীরে বললাম, শায়েন, তোকে ছাড়া আমি হয়তো একা হয়ে যেতাম, তুই সত্যিই আমার ভরসা। শায়েন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে গলায় বলল, আমি কিছু চাই না ভাবি, শুধু চাই আপনি যেন সবসময় হাসি খুশি থাকেন, আমি পাশে থাকব। নীরবে সেই মুহূর্তে আমাদের দুজনের চোখে চোখ পড়ল। কোনো শব্দ ছিল না, কিন্তু সেই নীরবতার মধ্যেই অনেক না বলা কথা ভেসে উঠল। আমি মনে মনে বুঝলাম এই সম্পর্ক কখনো নাম পাবে না, কিন্তু এর গভীরতা আমরা দুজনেই জানি। সেদিন হঠাৎ অমিতকে অফিসের কাজে বাইরে যেতে হলো। শ্বশুর শাশুড়িও গেছেন গ্রামে এক আত্মনিয়ার অনুষ্ঠানে, ফলে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল, শুধু আমি আর শায়েম। প্রথমে ভেবেছিলাম একা লাগবে, কিন্তু শায়েন পাশেই ছিল। দুপুরে আমি একটু অসুস্থ বোধ করছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙো ঝড় বৃষ্টির শব্দে। বাইরে আকাশ কালো, বিদ্যুৎও চলে গেছে। আমি ঘরে বসে অস্থির লাগছিল। ঠিক তখনই শায়েন দরজায় এসে দাঁড়ালো টর্চের আলোয়। তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ভাব ভয় ভয় লাগছে? সে জিজ্ঞেস করল। আমি ঠোঁটে হালকা হাসি এনে বললাম, তুই আছিস তো, ভয় পাপ কেন? সে এসে জানালার কপাট বন্ধ করে দিল, তারপর পাশে বসে আসতে বলল, এই বাড়ি আজ একেবারে শুনশান, কিন্তু আপনি আছেন বলে মনে হচ্ছে সব ঠিক আছে। কি বাইরে তখন দমকা হাওয়া, টিনের ছাউনিতে বৃষ্টির শব্দ টুপটাপ করে বাজছিল। ঘরের ভেতর এক অদ্ভুত শান্তি নেমে এলো। আমরা দুজনেই চুপ করে বসেছিলাম। হঠাৎ শায়েন আস্তে গলায় বলল, ভাবি, আমি জানি আমাদের সম্পর্কের সীমা আছে, কিন্তু তবুও আপনার ছাড়া আমি এই বাড়িকে কল্পনাও করতে পারি না। কি তার চোখে আমি যে অনুভূতি দেখলাম, তাতে কোনো স্বার্থ ছিল না, ছিল কেবল এক গভীর ভরসা। আমি শান্ত গলায় উত্তর দিলাম, শায়ন, তুই সবসময় আমার কাছে বিশেষ, কিন্তু মনে রাখিস, কিছু ভালোবাসা কেবল মনে রাখার জন্যই, প্রকাশ করার জন্য নয় কি? সে মাথা নিচু করে বলল, আমি জানি ভাবি, আমি কিছু চাই না, শুধু চাই এই নীরব মুহূর্তগুলো যেন চিরকাল থেকে যায়। আমরা তখনও দুজন পাশাপাশি বসেছিলাম, কোনো কথা নেই, কোনো স্পর্শ নেই, কিন্তু সেই নিঃশব্দতায় যেন হাজারটা অনুভব জমেছিল। দিন গড়িয়ে যাচ্ছিল। বাইরে ঝড় বৃষ্টির পর হঠাৎ বাড়িটা যেন আরও নির্জন হয়ে উঠেছিল।
সেদিন রাতে খাওয়ার পর আমি বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। চারদিকে অদ্ভুত নীরবতা, শুধু দূরের বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। ঠিক তখনই শায়েন এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভাবি, একটা কথা বলবো, শুনবেন? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। বললাম, কি কথা শায়েন? সে ধীরে বলল, আমার মনে হয় আমি যদি দিনরাত আপনার পাশে থাকতে পারতাম, তাহলে আমার আর কিছুই দরকার হতো নাকি। তার চোখে ছিল এক অদ্ভুত আবেগ, কোনো দুষ্টতা নয়, বরং একেবারে নিখাদ অনুভব। আমি একটু চুপ করে রইলাম, বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরল। তারপর শান্ত গলায় বললাম, শায়েন, তুই আমাকে যেভাবে অনুভব করিস সেটা আমি বুঝি, কিন্তু আমাদের জীবনের বাস্তবতাও ভুলে যাওয়া যাবে না। আমি তো তোর ভাবি, আমাদের সম্পর্কটা সবসময় সীমার মধ্যে থাকা উচিত। ঈশান মাথা নিচু করে উত্তর দিল, আমি জানি। ভাবি, আমি কোনো ভুল চাই না, আমি শুধু এই কথাটা বলতে চেয়েছিলাম। আপনার কাছে থাকতে পারলেই আমার মনে শান্তি লাগে। আপনি আমার জন্য ভরসা, আর আমি চাই সারা জীবন আপনাকে সেই ভরসা দিতে। তার কথায় আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে বললাম, সায়েন, সব ভালোবাসা প্রকাশ পায় না। কিছু ভালোবাসা শুধু মনের ভেতর জমে থাকে, কিন্তু সেই অনুভবেই আমাদের শক্তি হয়ে ওঠে। সেদিন রাতে আমরা অনেকক্ষণ পাশাপাশি বসেছিলাম। কোনো শব্দ ছিল না, শুধু মনে হচ্ছিল এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে সব কথা, সব অনুভূতি। রাতটা ছিল চাঁদ ভরা, আকাশে মৃদু আলো, চারপাশে নিস্তব্ধতা। আমি বারান্দার একপাশে বসেছিলাম। শাইন এসে চুপচাপ আমার পাশে দাঁড়াল। হঠাৎ সে আস্তে বলল, ভাবি, আমি জানি আমাদের সম্পর্কের সীমা আছে, কিন্তু আপনাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমার সমস্ত ইচ্ছে, সমস্ত ভরসা, সব কিছু শুধু আপনাকে নিয়েই। কি তার কথায় বুকের ভেতর কেমন হাহাকার জেগে উঠল। আমি ধীরে বললাম, সায়েন, কিছু ভালোবাসা নিয়তি লিখে দেয় না, কিন্তু মনের ভেতরে তা চিরকাল বেঁচে থাকে। কুশায়ন আমার চোখের দিকে তাকাল। সেই দৃষ্টিতে ছিল না কোনো অস্থিরতা, ছিল শুধু নিখাদ ভালোবাসা। খুব আলতো করে সে আমার হাত দুটো নিজের হাতে তুলে নিল। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দিল। তারপর এক নিঃশব্দে, একটুখানি প্রতিস্পর্শে, যেন চাঁদের আলোয় ভেসে আসা এক আলতো চুম্বন, সে তার ভালোবাসা প্রকাশ করল। কোনো কথা ছিল না, তবুও মনে হচ্ছিল হাজারটা অনুভব একসাথে মিশে গেছে। আমি চোখ বুঝে নিলাম। সেই মুহূর্তে বুঝলাম আমাদের সম্পর্ক হয়তো সমাজের নিয়মে বাঁধা, কিন্তু হৃদয়ের গভীরে আমরা একে অপরের জন্য চিরকাল থেকে যাব। বাইরে বাতাস বইছিল, আর ভেতরে আমরা দুজন নীরব ভালোবাসার প্রতীক হয়ে বসে রইলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।